সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মীর হোসেন বলছি। আজকে আমরা আর্থকুয়েক রিলেটেড আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। 1999-এ one of my American teacher, Thomas Pridge, এবং আমি আর্থকুয়েক ডেঞ্জার্স ইন বাংলাদেশ নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম, যা পাবলিশ করেছিল ডেইলি স্টার এবং ফিনান্সিয়াল এক্সপ্রেস। তো যেহেতু আমি টেকটনিক্স নিয়ে বাংলাদেশ উপর কাজ করেছি আমার, এবং এখানে এসে আমেরিকাতে এসে আমি যে সমস্ত কোর্স নিয়েছি এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেই কারণে আমার জন্য ওই আর্টিকেলটা লিখতে সুবিধা হয়েছিল। খুবই ইনফরমেটিভ অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশনাল। তারপরে 2016-এ আমি এবং আমাদের একজন সিনিয়র জিওলজিস্ট ছিলেন, উনি ইউনিভার্সিটিতে জসিমউদ্দিন ভাই, আমরা দুইজনে একটা আর্টিকেল লিখি আর্থকুয়েক ডেঞ্জার্স ইন গ্রেটার ঢাকা এর উপর, যা পাবলিশ করেছিল প্রথম আলো এবং ফিনান্সিয়াল এক্সপ্রেস। এখন আমাদের কাছে তো আরো অনেক তথ্য আছে এবং আপনারা অনেকেই এ বিষয়ে কনসার্ন এবং অনেক আর্টিকেল লিখছেন। আমি সবাইকে ধন্যবাদ, কারণ এটা একজনের পক্ষে সমাধান করা বা কোনো কিছু সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, অনেক ধরনের এক্সপার্ট জড়িত। যাই হোক, গত পর্বে যে ইম্প্যাক্টস অফ নেপাল আর্থকুয়েক নিয়ে আমরা বলছিলাম কিছুটা, এবং হিস্টোরিক্যাল আর্থকুয়েক রেকর্ড শো করে যে ঢাকার বাংলাদেশের বাইরের থেকে আর্থকুয়েক হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই আছে এবং হলে হবে। আমি এখানে একটা আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা লিখেছিলেন ফলোইং দি আর্থকুয়েক of Nepal 2015 মিস্টার AKM খুরশিদ আলম। উনি সম্ভবত আমার সাথে পরিচয় নেয় ওনাদের একজনেরও, আরেকজন হলেন আখতারুল হাসান। ওনারা বেশ ইনফরমেশন দিয়েছেন। আমি সামান্য একটু ওনাদের আর্টিকেল থেকে আপনাদের শেয়ার করেছি। ইম্প্যাক্ট অন ইনফ্রাস্ট্রাকচার, কি কি হয়েছিল, কোথায় হয়েছিল, ওনারা সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। এবং এই যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে, একটা হলো যে বনানীতে, তারা এটা দেখিয়েছেন খুব সুন্দরভাবে। আপনারা একটু পুরো আর্টিকেলটা যদি পড়ে নেন তাহলে সুবিধা হবে, এবং এতে আমাদের জিওলজিস্টরা যে অ্যাক্টিভ তাই বোঝা যায়, এবং আরো অনেক কাজ করার প্রয়োজন আছে। আর বাদিকের ম্যাপটা আমি গত পর্ব আপনাদের দেখিয়েছি এই জন্য যে আমাদের একটা উপলব্ধি হোক যে আর্থকুয়েক এবং ওয়েভস কিভাবে ট্রাভেল করে এবং কোথায় কেন হিট করে। এটা করেছিলেন জাহাঙ্গীর আসাদুল্লাহ ইউনিভার্সিটি এবং বুয়েট এবং নেপালের জিওটেকনিক্যাল একটা গ্রুপ। তার উপর আর্টিকেলটা আমার সামনে এখন নেই, খুব ভালো আর্টিকেল লিখেছেন তারা, ইনফরমেটিভ। ডান দিকে যে ক্রস সেকশনটা আপনি দেখেছেন, একটা গ্রুপ করেছিল, তার উপরে যে বিল্ডিং গুলি আমি প্লেস করেছি আপনাদের দেখানোর জন্য, যেখানে কোন অফ ডিপ্রেশন কমন সেন্স বেশি, যেখানে পানি শূন্য হয়ে গেছে, আগে ছিল স্টেবল, সেখানে যদি আর্থকুয়েক হয় প্রথম এই কোন অফ ডিপ্রেশন উইক জোন গুলাতে অবস্থিত সমস্ত বিল্ডিং গুলি এফেক্টেড হবে, কোথাও টিল্ট হবে, কোথাও ভেঙে যাবে, এই ধরনের অবস্থা। এটা সহজে উপলব্ধি করা যায়। আমি পূর্বে বলেছি কেন পানির ডেন্সিটি আগে ছিল পরিপূর্ণ এতে, সো পানির ডেন্সিটি ইজ about 835 times higher than air, এখন এয়ারে পরিপূর্ণ, সুতরাং এটা একটা আন্ডারগ্রাউন্ডে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ওভার পাম্পিং অফ গ্রাউন্ড ওয়াটার। এবারে এই ছবিগুলো আমি বিভিন্ন পত্রিকা থেকে নিয়েছি, তাই সাংবাদিক ভাইদের অনেক 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 ধন্যবাদ।
আপনাদের এই সমস্ত তথ্য জনসাধারণের জানা উচিত, এবং সায়েন্টিস্টরা আমরা আমেরিকায় বসেও আপনাদের তথ্যগুলো নিয়ে কাজ করতে পারতেছি। বিউটিফুল কমিউনিকেশন, দেখেন কিভাবে কোথায় বিল্ডিং গুলি টিল্টেড হয়েছে, কোথাও কোথাও ফাটল হয়েছে। ঢাকা শহরে, আমি শুধু ঢাকা শহরের কথা বলছি, আর যে খুরশিদ আলম সাহেবরা বলছেন বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের, এখানে দেখেন এই যে নিচের ছবিটা হলো বনানীতে, এখানে জিওলজিক কন্ডিশন কি, দেন ডিজাইন স্ট্রাকচার কিরকম ছিল, এই সমস্ত ব্যাপারগুলি বিশদভাবে আলোচনা করা দরকার। যেহেতু আমরা ম্যানমেড প্রবলেমগুলি ক্রিয়েট করছি, এগুলি আর্কিটেক্ট এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের ভালোভাবে জানতে হবে। তারা যদি এই যে প্রবলেমগুলা, ল্যান্ড সাবসিডেন্স, কোন অফ ডিপ্রেশন এবং এই ফল্টস দেখিয়েছি, এগুলি যদি জানা না থাকে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে, কিন্তু ভবিষ্যতে কখন গিয়ে যে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং সম্পদ, আমরা কেউ বলতে পারবো না। এভিডেন্স অফ ডিপ্রেশন আপনারা দেখেছেন যে বিভিন্ন অথাররা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, কলোরাডো জিওলজিক্যাল সার্ভে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এছাড়াও আরো অনেক জিওলজিস্টরা কাজ করছেন, খুবই এনকারেজিং। এবং দিস আর দি প্রুফ টু কনভিন্স এ পলিসি মেকার, ওনাদেরকে বোঝানো তো খুব কষ্টকর। এবং যারা ম্যানেজার আছে তারাও কিন্তু অনেক সময় জিওলজি ব্যাকগ্রাউন্ড নাই বলেই ডিসিশন গুলি ঠিক মতো নিতে পারতেছেন না। এটা শুধু পলিটিশিয়ানদের দোষ দিলে হবে না, এখানে আমাদের সবার একসাথে কাজ করতে হবে, কাউকে দোষ না দিয়ে পূর্বে যা হয়েছে হয়েছে, এখন এটাকে কিভাবে কারেক্ট করা যায় সেইভাবে আমাদের কাজ করে যেতে হবে। এখানে দুইটা সাইসমিক সেকশন আমরা দেখিয়েছি, যে সাবডাকশন এবং oblique subduction এবং oblique compressional force are working still, it's active। দুইটা সেকশন এখানে আমরা দেখতে পাচ্ছেন, স্ট্রং কম্প্রেশন এরিয়া এবং উইক কম্প্রেশন এরিয়া। এই তথ্যাদি আমাদের অনেক আছে, এবং বাংলাদেশে থ্যাঙ্কস টু অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন, তারা শুধু, আমরা তখন যখন কাজ করেছি অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড প্রসপেক্ট নিয়ে, এখন এই সমস্ত সেসমিক ডেটাগুলি আমাদের জিও হ্যাজার্ডস নিয়ে অনেক তথ্য দিবে, এবং দেশের জন্য এটা খুবই জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজন। আপনারা হয়তো বাঁদিকের ম্যাপটা দেখেছেন, এটা করেছে বোধহয় একটা ব্রিটিশ গ্রুপ। আমি মনে করি জিওমরফোলজিক্যাল ভিত্তিতে তারা যে ফলগুলি দেখেছেন ইন এন্ড অ্যারাউন্ড ঢাকা সিটি খুবই সুন্দর। তবে এই ফলগুলিকে আমাদের আরো সেismic গ্র্যাভিটি লগিং ডেটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন। They are very important in terms of geohazards as well as groundwater recharge। আচ্ছা, ডান দিকের যে ম্যাপটা দেখা যাচ্ছে, এটা আমি 2023 তে অনুরোধ করেছিলাম আমাদের 4 জন বিশিষ্ট জিওলজিস্ট, ওনারা রিটায়ার্ড হয়ে গেছেন। কেউ এতে সাড়া দেননি, একজন দিয়েছিলেন, উনি আমাদের একজন সিনিয়র জিওলজিস্ট ভাই মকবুলে এলাহি চৌধুরী ভাই। উনি একটা ইনিশিয়েটিভ নিয়ে মধুপুর ফলটাকে মর্গান ম্যাকেন্টায়ার রিপোর্ট অনুযায়ী ট্রেস করার চেষ্টা করেন কিছু জিওফিজিক্স নিয়ে। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুর ফল, একদম বাঁদিকে ম্যাপের, আর ডান দিকেরটা হলো মধুপুর ফলের সারফেস এক্সপ্রেশন। এটা শুধু সারফেসে আমরা দেখিয়েছি, কেননা অনেক লোক এটাকে ওয়াইপ আউট করে দিতে যাচ্ছেন, তারা বলছেন কোনো এভিডেন্স নাই। কিন্তু আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, এই মধুপুর গড়ে আমরা গিয়েছি, এবং ওইখানে আমাদের একজন সিনিয়র টিচার, আমাদের একজন প্রিয় টিচার ছিলেন প্রফেসর মনিরুল হক, উনি আমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। তো এই সমস্তগুলি আবার অনেক ইউনিভার্সিটিতে এই ধরনের শিক্ষক না থাকলে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে, বা এই সমস্ত তথ্য না নিয়ে কাজ করলে থাকবেই, আমারও থাকতে পারে। সেই জন্য আমাদের সবাইকে আসতে পারে, এই সমস্ত সাইন্টিফিক ভুল ত্রুটি এগুলি সমাধান করে দেশের জন্য কাজ করে এগিয়ে যেতে হবে। শুধু আমরা একটা ফল দেখালাম, আর এখানে দেখেন কতগুলি ফলটা আছে, এই ফলগুলিকে বিশ্লেষণ করতে হবে।
আরেকটা কথা এখানে বলতে চাই, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে 1970s একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য সাইট সিলেকশন করা হলো। আফটার ইয়ার্স অফ ইনভেস্টিগেশন, মিলিয়নস অফ ডলার্স ইউজ করার পর, তখন শেষের দিকে দেখা গেল যে এই প্রজেক্টটাকে অ্যাবান্ডন করতে হচ্ছে। তাই কেন? এই সাইটের নিচে একটা ফল্ট ছিল। তো অ্যাটমিক এনার্জিতে যারা কাজ করেন তাদেরকে খুবই এই টেকটনিক সম্বন্ধে দেশের এগুলি ভালোভাবে বুঝতে হবে। আজকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ভবিষ্যতে হয়তো আমাদের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। তাই দেশের এই টেকটনিক সম্বন্ধে আপনাদের আমি মনে করি খুব জানা প্রয়োজন। আবার ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা শহরে খালি জায়গাগুলি, সবুজ লাইনগুলি, এগুলো হলো সেismic ডেটা। আমাদের দেশে অনেক সেismic ডেটা আছে, এক্সপার্টও আছে। বাপেক্স এবং পেট্রোবাংলাতে অনেক এক্সপার্ট আছে আমাদের, এবং জিওলজিক্যাল সার্ভে তো কিছু কিছু আছে এই সমস্ত অ্যানালাইসিস করার জন্য। এছাড়া পর থেকে মোটামুটি যারা বিভিন্ন পজিশনে আছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা এই বিষয়ে দ্রুত আলাপ আলোচনা করা দরকার। জিও হ্যাজার্ড ম্যাপিং ইজ এ মাস্ট ফর বাংলাদেশ। সাম এভিডেন্স অফ ম্যান-মেড আর্থকোয়েকস, আমাদের দেশে এগুলি নিয়ে কেউ কাজ করেন নাই। একটা শুধু আর্টিকেল আমি দেখেছি, ডক্টর খালেদ হাসান এবং ডক্টর হুমায়ুন আক্তার এবং তার ছাত্ররা থিসিস করার পর এটা পাবলিশ করেছেন, সেটা আমি দ্বিতীয় পর্বে বলবো। এখন এই যে রেফারেন্স গুলি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম রেফারেন্সটা বলছে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন ইনডিউস সেসমিসিটি অ্যারাউন্ড দিল্লি রিজিয়ন, ইন্ডিয়া। তো এই আর্টিকেলটা আপনাদের সবাইকে একটু রিভিউ করার জন্য বলবো। সেকেন্ড আর্টিকেলটা গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লয়টেশন লিঙ্ক টু নেপাল কুয়েক, সো 2015 কথা বলছে। আপনারা এগুলি যারা সরাসরি আছেন বা আমি নিজেও আপনাদের আরো তথ্য দিতে পারবো, আরো এখানে আছে, সেগুলি আপনারা একটু দেখে নেবেন। সেকেন্ড পার্টে যে কথাটা বলছিলাম যে একটা সেকেন্ড রেফারেন্সটা, uplift and seismicity driven by groundwater depletion in central California, এই ধরনের একটা কাজ ওনারা করেছিলেন, ডক্টর খালেদ হোসেন এবং অন্যান্যরা। আপনারা সেই আর্টিকেলটাও দেখতে পারেন। দিস আর বেসিক ইনফরমেশন গোয়িং অন রাইট নাও, বাট আমি যেই তথ্যগুলি আপনাদের দেখালাম, হিউজ 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 ওয়ার্ক, ডে এন্ড নাইট কাজ করলেও আমাদের কয়েক বছর চলে যাবে এগুলি কম্পাইল করতে যে। এখন কোয়েশ্চেন হলো, এই তথ্য দিয়ে আমি মোটামুটি ভাবে বিভিন্ন অথারদের নিয়ে জোগাড় করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটার কারণটা হলো, কোয়েশ্চেনটা হলো, ইজ ঢাকা মেগা সিটি রিয়েলি স্টেবল and free from land subsidence and earthquake hazards? Answer is no. তাহলে এবার দুইটা ম্যাপ দেখি, যে ম্যাপ দুটো করেছেন, একটা ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল ম্যাপ, দুটোই। অ্যান্ড এই ম্যাপগুলি করা হয়েছিল মেইনলি ডিউ কিসের উপর ভিত্তি করে? জিওমরফোলজি। তারা যে কিছু ওয়েল ডেটা নিয়েছেন তা নয়, নিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারা কি এই যে আমরা ল্যান্ড সাবসিডেন্স, কোন অফ ডিপ্রেশন, এই ফল্টস গুলি বা এই যে এভিডেন্স গুলি নেপাল আর্থকোয়েকের পরে ঢাকা শহরে, তারা কি ওগুলি বিশুদ্ধভাবে কনসিডার করেছেন? নো, তারা করেন নাই। সুতরাং এখন শুধু এই দুইটা ম্যাপের উপর ভিত্তি করেই বড় বড় প্রজেক্ট নেওয়া যাবে না। আমি যেই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলি একজন লাইসেন্স প্রফেশনাল জিওলজি হিসেবে আমি বলছি, আমাদের দেশে আরো উন্নতি হবে, সুন্দর একটা দেশ, সাইন্টিফিক ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এখন তাই এখানে যা শেয়ার করলাম, আবার এগেইন ঢাকা শহরে বিভিন্ন সাইসমিক সার্ভে প্রয়োজন, মনিটরিং এর প্রয়োজন। আর সলিউশনে আজকের এই পর্বের মোটামুটি আগের যে আমি বলবো, আর্থকোয়েক হ্যাজার্ডস ম্যাপিং and monitoring of earthquakes in Dhaka mega city and Bangladesh is a must. ছোট্ট দেশ, lot of population, lot of infrastructure, এগুলি আমাদের সাইন্টিফিক ভাবে কাজ করে যেতে হবে। Then extensive seismic gravity geological survey must be conducted.
in and around Dhaka city to identify all these wells, faults এবং অন্যান্য হ্যাজার্ডস গুলা। ইনস্টল করতে হবে আর্থকোয়েক মনিটরিং সিস্টেম along the major faults and over pumping of groundwater and cone of depression এই সমস্ত রিজিয়নে। Immediate groundwater recharge pilot projects to replenish the depleted aquifers এগুলি মাস্ট। আমি তো সংক্ষেপে বললাম, বাট প্রত্যেকটা প্রজেক্ট বৃহৎ বিশাল এবং আমাদের সমস্ত জিওলজিস্ট, জিওফিজিস্ট এবং আর্থ সায়েন্টিস্ট যা আছে বা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট ইন ইউনিভার্সিটি হয়ে কাজ করলে আমরা সুন্দর একটা রিপোর্ট করতে পারবো যাতে জনগণ এর মাধ্যমে সজাগ হয়। আর এই সমস্ত ইনফরমেশন গুলি আর্কিটেক্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, দেন রাজু, গণপূর্ত বিভাগ, মিনিস্ট্রি, পলিসি মেকার সবার সাথে শেয়ার করতে হবে। কারণ এত কমিউনিকেশন গ্যাপ হয়ে রয়েছে, কেউ কারো কথা শোনে না, যার ফলে এই প্রজেক্ট গুলার অনেক সর্বনাশ নিয়ে আসতে যাচ্ছে শিগগিরই। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার জনগণ, সরকার, পলিসি মেকারদের এখানে একটা বিরাট গ্যাপ আছে সায়েন্টিস্টদের সাথে। কারণ পলিসি মেকাররা সাথে পলিটিশিয়ানদের যোগাযোগ সায়েন্টিস্টদের সাথে যোগাযোগটা সরাসরি নয় বলে এখানে অনেক কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, সেটাকেও রিডিউস করে আমাদের এগিয়ে যেতে হবে। তো আগামী পর্বে আমি সলিউশন নিয়ে, বিভিন্ন সলিউশন নিয়ে কথা বলবো এবং কিভাবে কস্ট এফেক্টিভ ভাবে এই সমস্ত ব্যাপারগুলোকে সলভ করা যায়। এখন তো অনেক সর্বনাশ হয়ে গেছে, আমরা বুঝি, কিন্তু অনেকের কাছে এটা কিছুই আসে যায় না। কিন্তু তাই বলে আমাদের থেমে থাকলে চলবে না। ফান্ড ইজ এ বিগ প্রবলেম, ফান্ডিং এর কথাও আমরা পরে আলোচনা করব। তো আজকে এখানে এই পর্যন্ত রইল। মাই স্লোগান ইজ টেক চার্জ অফ ইউর ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট, প্রটেক্ট ইউর ফিউচার জেনারেশন। খোদা হাফেজ, আপনাদের সবাইকে ধন্যবাদ।